মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ স্বৈরাচারের চরম বর্বরতার শিকার একটি ইসলামিক অরাজনৈতিক সংগঠন। কি দোষ ছিল তাদের 2013 সালে? কেন এমন বর্বরতা চালানো হলো তাদের উপর? তারা কি আসলেই রং মেখে শুয়েছিল সেই রাতে? চলুন প্রবেশ করি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার কর্মকাণ্ডের একদম প্রথম দিকে, এক চরম অন্ধকার, কলুষতা আর কলঙ্কের রাজত্বে। আসসালামু আলাইকুম। 2024-এর জুলাই মাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনী যেরকম বর্বরতা দেখিয়েছে, তারপরও সরকার হতে বিবৃতি আসে পুলিশ তেমন কিছুই করেনি। পুলিশ কর্তৃক অসংখ্য গুম খুন হওয়ার পরেও তা রীতিমতো মাটি চাপা দিয়ে লুকোতে চায় তৎকালীন সরকার। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা বলা শুরু করে, যে ইতিহাস আপনি চোখের সামনে দেখেছেন সেটা নিয়ে যদি এত বড় মিথ্যা কথা বলতে পারে, যে ইতিহাস আপনি দেখেননি সেটা নিয়ে তাহলে কত বড় মিথ্যা বলা হয়েছে। আমাদের টিম কাজ করেছে আপনাদের সামনে সেই মিথ্যা ইতিহাসের বাস্তবতা তুলে ধরতে। সময় 5ই মে 2013। অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের ডাকে এক অহিংস আন্দোলনে যোগ দিতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় হাজার হাজার মুসল্লি। ফজর থেকে বিভিন্ন স্থানে ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান করে হেফাজতে ইসলামের কর্মীগণ। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কর্মসূচি? এর পেছনের উদ্দেশ্যটাই বা কী ছিল? মূলত কথিত যুদ্ধাপরাধের শাস্তির দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের সাথে এমন কিছু ব্লগার জড়িত ছিল যারা ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর শানে চরম কটূক্তি, অপমান, অবমাননা, অপপ্রচার ও মিথ্যাচারের সাথে জড়িত। এবং সেই মঞ্চ থেকে আরও নতুন নতুন অনেক ইসলাম বিদ্বেষী বের হয়ে আসতে থাকে। হেফাজতের নেতাগণ সেখানের বেশ কয়েকজনের গ্রেফতার দাবি করে। হাইকোর্ট থেকে সরকারকে এই ধরনের ব্লগ এবং মানহানিকর মন্তব্য প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ ধরনের মন্তব্য বা লেখালেখি শুধুমাত্র ধর্মীয় অসহিষ্ণুতাকে উস্কে দেয় না, বরং জনশৃঙ্খলা বিঘ্নিত করে। এটি সংবিধানের 39 নং অনুচ্ছেদের অধীনে সরকারের একটি বাধ্যবাধকতা। দুর্ভাগ্যবশত সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যার বিষয়ে সংসদে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়াও বলেছিলেন। সরকারের নিষ্ক্রিয়তা এবং ব্লগারদের প্রতি তার নিরঙ্কুশ সমর্থনের প্রতিক্রিয়া হিসেবে হেফাজতে ইসলাম বিস্তৃত 13 দফা দাবি নিয়ে আসে এবং 6 এপ্রিল 2013 তারিখে তাদের যুক্তি তুলে ধরতে শান্তিপূর্ণভাবে একত্রিত হয়। হেফাজতের 13 দফা দাবিগুলো কি কি ছিল তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হেফাজতে ইসলামের কর্মীরা ঘোষণা দেন 13 দফা না মানা হলে 5ই মে তারা ঢাকা অবরোধ করবে। মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, কতকগুলো নাস্তিক ব্লগারের পক্ষ নিয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে। মাদ্রাসার শিক্ষকদের থানায় ডেকে এনে ভয় দেখানো হচ্ছে। ইমামদের খুতবায় কুরআন হাদিস অনুযায়ী কথা বলতে দেওয়া হচ্ছে না। এসব বন্ধ না হলে সরকারকেই খুঁজে পাওয়া যাবে না। মুফতি মোহাম্মদ ওয়াক্কাস প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ছুরি মারছেন আর ব্লগারদের উৎসাহ দিচ্ছেন। মহিলাদের মাঠে নামানোর পায়তারা করছেন। দেশের 50% ইমানদার মহিলা মাঠে নামলে ওদের আর খোঁজ পাওয়া যাবে না। 5 তারিখ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়ে হেফাজত নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করে এবং বায়তুল মোকাররম মসজিদের দিকে অগ্রসর হয়। তাদের লক্ষ্য ছিল হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে একটি মোনাজাতের আয়োজন করা। বিকেল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার মতিঝিল এলাকার শাপলা চত্বরে তাদের সমাবেশ ও কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়। অনুমতি দেওয়ার পূর্বেই 4ই মে পুলিশ বলেছিল, হেফাজতে ইসলাম যদি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে সেক্ষেত্রে প্রশাসন কোনো বাধা দেবে না। অথচ তারপরও হেফাজতে ইসলামের কর্মীরা যাওয়ার পথেই বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হন।
মূলত প্রশাসন গোপনে তাদের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের নিরীহ মুসলিম জনতার উপর লেলিয়ে দেয়। দুপুরের দিকে আন্দোলনকারীরা মতিঝিলের দিকে আগাতে শুরু করলে এর মধ্যেই বেশ কয়েক জায়গায় আওয়ামী লীগ নেতারা দেশীয় অস্ত্র, বন্দুক ও লাঠিসোঁটা দ্বারা আক্রমণ করে ও অসংখ্য মানুষকে আহত করে। তারপর বিকেল ৩টায় কাঙ্ক্ষিত স্থানে সমাবেশ শুরু হওয়ার পর সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম হেফাজতে ইসলামকে হুমকি দেয় সভা শেষ করে দ্রুত ঢাকা ত্যাগের জন্য। অথচ হেফাজতের কাছে ডিএমপির অনুমতি ছিল সন্ধ্যা পর্যন্ত সমাবেশ করার। এর পরপরই পুলিশ, র্যাব, বিজিবি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা একত্রে হামলা চালায় হেফাজত কর্মীদের উপর। এরা সকলেই এক হয়ে নিরস্ত্র মুসল্লিদের উপর গুলি চালায়। ছোট বড়, কিশোর, বৃদ্ধ কেউই রেহাই পায়নি এসব বর্বরতা থেকে। সবচেয়ে ভয়াবহ হামলা হয় মতিঝিলের প্রবেশমুখ পল্টন এলাকায়। পল্টন এলাকায় অফিস, দোকান লুটপাট সহ বিভিন্ন দোকানে জায়নামাজ, তসবিহ, হাজার হাজার পবিত্র কোরআনের কপিতে অগ্নিসংযোগ করে আওয়ামী সন্ত্রাসীরা। সেদিন পুলিশের আক্রমণের পরপরই গণজাগরণ মঞ্চের সমর্থকরা শাহবাগে উপস্থিত হতে থাকে, কিন্তু সেখানে এই জাতীয় কোনো ঘটনা ঘটার চিত্র দেখা যায়নি কখনো। অথচ উভয় দলই শান্তিপূর্ণ আন্দোলন করছিল। আল্লামা বাবুনগরীর ভাষ্যমতে ৫ই মে সেদিন সন্ধ্যা হওয়ার আগেই সরকার দলীয় বাহিনীগুলোর হাতে ২০ জনের মতো হেফাজত কর্মী শহীদ হন। অথচ সরকার হতে বলা হয় পুরো দিনটিতে ১১ জন নিহত হয়েছে শুধু। তাদের দেওয়ার টাইমের ভিতরে আমাদের ২০ জনের মতো মানুষকে তারা নিহত করেছে। যেখানে আমাদের এত নেতাকর্মী শহীদ হয়, নিহত হয়, তাদের রক্তের বদলায় সেই প্রতিবাদে আমরা কি একটা রাত অবস্থান করতে পারি না? দিনে হত্যার প্রতিবাদ স্বরূপ হাজার হাজার মানুষ শাপলা চত্বরে জড়ো হতে থাকে। অবস্থান নেন লক্ষাধিক মানুষ। তবে সরকার বাহিনী মূল হত্যাযজ্ঞের খেলা শুরু করে রাতের বেলা। রাত 8:30টার পর নিরীহ মুসলিমদের সাথে সংঘর্ষ শুরু হয় পুলিশের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে সেখানেই 7 জন প্রাণ হারায়। যদিও রাত 11টার মধ্যে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তাদের প্রকৃত অভিযান শুরু হয় রাত 12:30টার পর। বাবুনগরী বলেন, ঘুমন্ত অবস্থায়, জিকিররত অবস্থায় কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করা ছাড়াই সরকার দলীয় বাহিনী অভিযান শুরু করে বসে। ঘুমন্ত অবস্থায়, জিকিররত অবস্থায়, অন্ধকার রাত্রে এইভাবে কোনো নিষেধাজ্ঞা জারি করা ছাড়া, 144 দ্বারা জারি করা ছাড়া এইভাবে অভিযান, পুলিশের অভিযান। সাধারণ মুসলিমরা শাপলা চত্বরে অবস্থান করা অবস্থায় রাতে বিদ্যুৎ বন্ধ করে, মাইক বিচ্ছিন্ন করে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ বাহিনী শত শত রায়ট কার, সাজোয়া যান, জলকামান নিয়ে বিভিন্ন দিক থেকে অতর্কিত হামলা করে বসে। এভাবে শুরু হয় অপারেশন ফ্ল্যাশ আউট। হাজার হাজার গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে শাপলার আকাশ। নির্বিচারে খুন হয় অসংখ্য প্রাণ, শহীদ হয় অসংখ্য দিনের প্রহরী, সাধারণ মুসলিম, আলেম ও ছাত্র সমাজ। বহু ক্যামেরাবন্দি চিত্রে দেখা যায় শত শত নিথর দেহ। এ যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। মাটিতে লুটিয়ে পড়া অসংখ্য কর্মীদের উপর হৃদয়হীন হিটলারের বাহিনীর মতো লাঠি পেটা করে পুলিশ বাহিনী। হেফাজতের উপর এই বর্বরতাকে বিএনপি ও জামাতের সদস্যরা পুলিশ দ্বারা গণহত্যা বলে অভিহিত করেছিল। অভিযানের আগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ঘটনাস্থল থেকে বিতাড়িত করা বা নিউজ বন্ধ রাখার আদেশ করা হয়। সরকার দলীয় বাহিনীর এমন বর্বরতা যখন অন্য সকলে ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল, ভয়ে কিছু প্রচার করছিল না, তখন ইসলামিক টেলিভিশন এবং দিগন্ত টেলিভিশন সেগুলোর বাস্তব চিত্র প্রচার করা শুরু করে। সেখানে তারা কাপুরুষতা না দেখিয়ে বাস্তবতা তুলে ধরছিল, যার কারণে 5-6 মে রাতে সরকার কর্তৃক তাদের সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যেন তারা কোনো কিছু প্রচার করতে না পারে। ভিডিও ফুটেজে দেখা যায় কিছু নির্মম চিত্র। কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ে, নড়তে পারছে না। সেই মুহূর্তে জল্লাদের মতো লাঠিপেটা করতে করতে রক্তাক্ত করে পুলিশ, যাদের মধ্যে কেউ অচেতন কিংবা কেউ মৃত এবং কারো কারো মাথা থেকে প্রচণ্ড রক্তপাত শুরু হয়। যুগান্তর পত্রিকার খবর হতে জানা যায় সেই রাতে প্রায় 1.5 লক্ষাধিক গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 7,500 সৈন্য অংশ নেয় হেফাজত দমনে।
মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাচমেট মেজর অবসরপ্রাপ্ত সুমন আহমেদ 17ই আগস্ট একটি টক শোতে জানান হেফাজতকে দমন করতে কী পদক্ষেপ নেবে সেই বিষয়ে র্যাব ও পুলিশের অফিসার পর্যায়ের কিছু মানুষ একত্র হন। সেখানে প্রস্তাব আসে মানুষদেরকে কিছু নির্দিষ্ট স্থানে কর্নার করে সেখানে মারা হবে। তখন পুলিশের 2জন এসপি এর প্রতিবাদ করে যে হেফাজত তো সন্ত্রাসী না, তাদেরকে আমরা কেন মারব? তখন জেনারেল জিয়াউল আহসানের রিপ্লাই ছিল, যারা বলছে তারা সন্ত্রাসী না, তারাই সন্ত্রাসী। হেফাজতের ইসলামে 5 এবং 6 তারিখ রাতে যখন ক্র্যাক ডাউনটা হলো, অসংখ্য লোককে মারা হলো, এটা লোকে বলে যে না আমি হয়তো অনুমানের উপর নির্ভর করে বলছি, না আমি অনুমানের উপর নির্ভর করে বলছি না। আমি আপনাদেরকে যে ইনসিডেন্ট গুলোর কথা বলছি এবং হয়তো পরেও বলবো, সেগুলো প্রত্যেকটা সমর্থিত এবং আমার সুযোগ হলে আমি সেটা বাংলাদেশের আদালতে অবশ্যই নিজে হাজির হয়ে বলবো। এখন তখন যে প্ল্যানিংটা হলো সেদিন দুপুরে, যে কিভাবে এটাকে দমন করা হবে এবং একটা মিশন স্টেটমেন্ট দেওয়া হলো, যেখানে পুলিশ র্যাবের বেশ কিছু অফিসার লেভেলের লোকজন ছিল। তো যখন বলা হলো যে আমরা তাদেরকে এই স্পটগুলোতে কর্নার করে সেখানে তাদেরকে মারবো, তখন পুলিশের 2জন এসপি তারা কিন্তু স্বাভাবিকভাবে জিনিসটা প্রতিবাদ করে বলে যে না, তারা একমত হয় নাই, তারা জানে জিয়া পাওয়ারফুল। তারা বললো যে এটা তো পলিটিক্যাল একটা মুভমেন্টের পার্ট, এদেরকে আমরা, তারা তো টেরোরিস্ট না, তাদেরকে আমরা মারবো কেন? এখন দেখেন জিয়ার মনস্তত্ব শেখ হাসিনার মনস্তত্ব একই। জিয়ার রিপ্লাইটা ছিল যে এই যারা বলতেছে এরা টেরোরিস্ট না, তারাই টেরোরিস্ট। হেফাজত ও ইসলামী ঐক্যজোটের মুখপাত্র মোহাম্মদ আহলুল্লাহ ওয়াসেল ও বিএনপির সহযোগী একটি দল হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন যে হেফাজত তাদের নিখোঁজ সদস্যদের একটি তালিকা সংকলনের চেষ্টা করছে, কিন্তু সরকারের হয়রানির কারণে এটি করা কঠিন হয়ে পড়ছে। আমরা ক্ষমতাসীন দল ও প্রশাসনের চাপে রয়েছি। তারা আমাদের বলে যে আমরা যদি আমাদের আওয়াজ তুলি তবে আমরা সমস্যায় পড়ব, হয়তো আমাদের মেরে ফেলা হবে অথবা পুলিশ আমাদের গ্রেফতার করবে। সেই রাতের ঘটনা প্রত্যক্ষকারী সাংবাদিক এবং বিক্ষোভকারীরা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন যে নিরস্ত্র বিক্ষোভকারীরা আত্মসমর্পণ করার পরেও বেশ কয়েকবার নিরাপত্তা বাহিনী খুব কাছ থেকে গুলি চালিয়েছিল। নিরাপত্তা বাহিনী শুধু রাবার বুলেট নয়, শটগানের পেলেটও ছুড়েছে। অনেক প্রত্যক্ষদর্শী, এমনকি ভিডিও ফুটেজে দেখা গেছে যে পুলিশ ও র্যাবের সদস্যরা গুরুতর আহত বিক্ষোভকারীদের মারধর করছে। দিনের বেলায় রাকিবুল হক মতিঝিলে হোমিওপ্যাথি ওষুধ কিনতে গিয়েছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। 20 বছর বয়সী মাদ্রাসার ছাত্র সাইদুল ইসলামকে ধারালো অস্ত্র দ্বারা মাথায় তীব্র আঘাত করে হত্যা করা হয়। 22 বছর বয়সী ছাত্র সাদ্দাম হোসেনের এক আত্মীয় বলেন তার মৃতদেহে গুলির ক্ষত এবং পিঠে বড় কাটা দাগ ছিল। হাসপাতালের কর্মীরা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন যে ক্ষতগুলো ছোট ধাতব গুলি বা বাকশট, ছোট রাবার বুলেট, রাইফেল বুলেট, বড় কাটা এবং আঘাতের কারণে হয়েছে। কিছু বিক্ষোভকারীর অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছিল এবং অন্তত 4 জন সম্পূর্ণ বা আংশিকভাবে অন্ধ হয়ে গিয়েছিল। মূলত এই জাতীয় বর্ণনা সেটারই প্রমাণ দেয় যে সেই রাতে সরকারি যৌথ বাহিনী ছাড়াও অন্য কোনো বিশেষ শ্রেণীর মানুষও উপস্থিত ছিল, যারা যৌথ বাহিনীর শেল্টারে থেকে হেফাজত কর্মীদের উপর আক্রমণ করেছিল। উক্ত ঘটনার আরও সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় কিছু প্রত্যক্ষদর্শীদের থেকে। রামপুরা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক রহমতুল্লাহ বলেন যে তিনি যখন বুলেটের আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক ছাড়াও টি-শার্ট ও জিন্স পরা আরও অনেকের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল। তারা মাটিতে পড়ে থাকা অচেতন হেফাজত সদস্যদের গালিগালাজ করতে থাকে এবং মারধর করতে থাকে। রহমতুল্লাহ বলেন সম্ভবত সাদা পোশাকধারীরা লাশগুলো সরাতে সহায়তা করেছে। ভিডিও ফুটেজে অনেক পুলিশ ও র্যাব সদস্যকে মাদ্রাসা ভবনের দিকে লক্ষ্য করে গুলি ছুটতে দেখা যায়। সেখানে সংঘর্ষে অন্তত 17 জন বিক্ষোভকারী নিহত হয়। মানবাধিকার সংস্থা অধিকারের মতে হেফাজতে ইসলামের সমাবেশে অনেক অপ্রাপ্তবয়স্ক যোগ দেয়, যাদের বেশিরভাগই কওমি মাদ্রাসার ছাত্র। এই ধরনের শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক ছিল এতিম, যাদের সরকার থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয়নি। 2013 সালে 6ই মে সম্মিলিত বাহিনীর হামলায় এই নাবালক ছেলেরা অরক্ষিত ছিল। খোঁজ নিয়ে জানা গেল এতিমদের খোঁজে তেমন কিছুই করা হচ্ছে না। নিখোঁজ এতিমদের সংখ্যা পর্যন্ত এখনও জানা যায়নি। হিউম্যান রাইটস ওয়াচ জানায় 5ই মের আগে আন্দোলনের নামে হামলার কারণে গ্রেফতার করার অজুহাত দেখিয়ে হাজার হাজার সাধারণ আন্দোলনকারীদের গ্রেফতার করার ক্ষমতা পুলিশ বাহিনীকে দেওয়া হয়েছিল। প্রতিবেদকরা বেশ কয়েকটি গ্রাম সম্পর্কে জানতে পারে যেখানে সকল পুরুষ মিথ্যা অভিযোগে পুলিশ কর্তৃক গুম খুন হওয়ার ভয়ে গ্রাম হতে পলাতক ছিল। এমনও ঘটনা পাওয়া গিয়েছে যেখানে পুলিশের হাতে শহীদ হওয়া ছেলের অভিভাবককে শিশু হত্যার মামলা দিয়েছে প্রশাসন।
এমনকি পুলিশের গুলিতে মারা যাওয়া ব্যক্তির প্রত্যক্ষদর্শীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে, যেন তাদেরকে দমিয়ে রাখা যায় এবং জুলুমের বিরুদ্ধে আওয়াজ না করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ ভুক্তভোগীদের মামলা গ্রহণ তো করেইনি, বরং মামলা করতে যাওয়া লোকদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হয়েছে। ৮০,০০০-এরও বেশি মানুষের নামে মামলা করে তাদেরকে আসামি করে পুলিশ বাহিনী। তখন খুনি শেখ হাসিনার মনোভাব কেমন ছিল? সে সংসদে দাঁড়িয়ে অভিনেত্রী সুরে বলছিল, সেই রাতে গোলাগুলি হয়নি, তারা রক্ত মেখে শুয়েছিল ও পুলিশ এলে উঠে দৌড় মারে। মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। সরকার দলীয় লোকজন আরও একটু বাড়িয়ে বলছিল, শেখ হাসিনার সুস্পষ্ট আদেশ ছিল আলেম ওলামা ও কোমলমতি শিশুদের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। 5 মে 2013 সালের 5 মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট, আলেম ওলামা এবং কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। অথচ 2022 সালে বিএনপির সরকার বিরোধী আন্দোলন সম্পর্কে শেখ হাসিনা হুমকি দিয়ে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হবে না, কিন্তু নৈরাজ্য সৃষ্টি করলে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামকে যেভাবে দমন করা হয়েছিল, বিএনপিকেও সেভাবে দমন করা হবে। তাহলে কি তিনি পরোক্ষভাবে ভুলবশত স্বীকার করে ফেললেন যে সে হেফাজতে ইসলামের উপর একটি গণহত্যার আয়োজন করেছিল? ক্ষয়ক্ষতি যেন না হয় এমন আদেশ থাকার দাবি করা হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি ছিল সম্পূর্ণ বিপরীত। পরিচয় গোপন রেখে এক সাংবাদিক অধিকারকে জানায় 12:15 তিনি দেখেন যে একটি স্থানের অপারেশন টিমের কমান্ডিং অফিসার তার লোকদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে উচ্চস্বরে বলছেন, আপনারা কি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত? তখন সকলে উত্তর দিল, ইয়েস স্যার। তারপর থেকে তিনি পুলিশের সাথে ছিলেন। 2:45 হেফাজতে ইসলামের এক সদস্যকে পুলিশ ধাওয়া করায় মাটিতে পড়ে যায়। এক পুলিশকর্মী গুলি চালাতে চাইলেও অন্য এক পুলিশকর্মী তাকে থামিয়ে দেন, কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে পড়ে থাকা হেফাজত সদস্যের পেটে গুলি চালান। আহত লোকটি তখন তার ক্ষতস্থানে হাত রেখে পাশের রাস্তায় হোঁচট খায়। সাংবাদিক মঞ্চে পৌঁছানোর পর মাটিতে পড়ে থাকা 4টি মরদেহ দেখতে পান। নিহতের সংখ্যা 5 মে 2013 সালের গণহত্যায় মৃতদের প্রকৃত সংখ্যা গোপন রাখতে শুরু থেকেই সরকারি মহল তৎপর ছিল। মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস গণতদন্ত কমিশন, যার সদস্য সচিব মোটামুটি সকলেই ইসলাম বিরোধী বলা যায়, যারা হেফাজতের প্রতি ন্যূনতম সহমর্মিতাটুকু দেখাবে বলে বিশ্বাস করা অসম্ভব, তাদের একটি রিপোর্টে 5 ও 6 মে সারা দেশে শহীদ হওয়া মানুষদের নাম ও ঠিকানা সহ 39 জনের একটি তালিকা দেন, যা নাকি তারা 6 মাস তদন্ত করে তৈরি করেছে। অথচ হেফাজতের দাবি মতে শহীদের সংখ্যা 2500 থেকে 3000 হতে পারে। আল জাজিরা ও দি ইকোনমিস্টের রিপোর্ট অনুসারে সেই রাতে শহীদ হন অন্তত 50 জন। আল জাজিরার রিপোর্টে সরকারি গোরস্থানের একজন কবর খননকারীর সাক্ষাৎকার নেওয়া হয়, যেখানে তার ভাষ্যমতে সেই রাতেই সে 14 জনকে কবর দিয়েছিল, যারা সকলেই দাড়ি টুপিওয়ালা ছিল। হাসপাতালের নথিপত্র, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং মিডিয়ার প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বাস করে যে 5 ও 6 মে কমপক্ষে 58 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। তবে মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মতে, আর বেশি হওয়াটাই স্বাভাবিক। 2024 সালে জুলাইয়ের আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় নিহতদের সংখ্যা প্রায় 100-এর উপরে পৌঁছেছে। সুতরাং পারিপার্শ্বিক বিবেচনায় কয়েক লাখ লোক উপস্থিত এবং একটি প্রশিক্ষিত গণহত্যা সম্পাদনকারী বাহিনীর দ্বারা মোটেও এত কম সংখ্যক লোক হত্যা করা হয়েছে বলে মনে হয় না। আর উক্ত প্রশিক্ষিত বাহিনীকে খুনের জন্য পাগল বললেই জুতসই হয়। সুতরাং এরকম একটি প্রশিক্ষিত সাইকোপ্যাথ বাহিনী দ্বারা মোটেও ক্যাজুয়ালিটি হয়নি কিংবা অনিচ্ছায় হয়েছে, এ কথা কিছুতেই বিশ্বাসযোগ্য না। শহীদের সংখ্যা নিয়ে আরও কিছু তথ্য সামনে আসে আমাদের টিমের অনুসন্ধানে। অধিকারের একটি প্রতিবেদনে তারা নিশ্চিত করে সরকার যদিও 11 জন হেফাজত কর্মী নিহত হয়েছে বলেছে, কিন্তু সেই সংখ্যাটি মোটেও সত্য নয়। তারা 61 জনের নিহত হওয়াকে নিশ্চিত করেছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি অধিকারকে দেওয়া তাদের প্রাথমিক খসড়া তালিকা দেওয়ার কথা স্বীকার করেন, যেখানে 61 জনের নাম ঠিকানা অধিকারকে দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তাদের কাছে নিহতদের তালিকা চাইলে অধিকার সে তালিকা দিতে অস্বীকার করে। সরকার হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত নিরপেক্ষ বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করলে ওই কমিশনের কাছে তারা তালিকা হস্তান্তর করবে বলে দাবি জানান।
4 জুন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক দাবি করেন যে তারা 73 জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন, কিন্তু এই বিষয়টিকে দমানোর জন্য 10ই আগস্ট রাতে মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। পরে পরিচালক ASM নাসির উদ্দিন এলানকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের অভিযানে 61 জন নিহত হওয়ার কাল্পনিক দাবি করে প্রতিবেদন প্রকাশের অভিযোগ আনা হয়। মেজর অবসরপ্রাপ্ত সুমন আহমদের মতে, মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের কাছে শুধু একটি স্পটেই 70 জনকে হত্যা করা হয় সেই রাতে। ওনার তথ্য অনুসারে 3টি স্পটে হেফাজত কর্মীদের ব্লক করে হত্যা করা হয়, কিন্তু বাকি 2টো স্পটের পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত নন। কি পরিমাণ হত্যা হয়েছে হেফাজতে? তারা বলেছে 70 জনের মতন তারা, বাট জিনিসটা খেয়াল রাখবেন, তারা একটা স্পটের কথা বলেছে, বাংলাদেশ ব্যাংকের এক্সটেনশনের কথা বলেছে, বাট আমরা জানি 3টা স্পটে তাদেরকে ব্লক করে এই কিলিংটা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতে ইসলামের একজন সদস্য অধিকারকে বলেন যে 202 জন মারা গেছে এবং প্রায় 2500 ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে তাকে জানানো হয়েছে। এমন কিছু তথ্য পাওয়া যায় যেখানে আঞ্জুমান মফিদুল ইসলাম সংগঠনের বেওয়ারিশ লাশ হিসেবে দেখা যায় 2011, 12 ও 13 এর মধ্যে সবচেয়ে বেশি বেওয়ারিশ লাশ দাফন করা হয় 2013 সালের মে মাসে, যা ওই বছরে মে মাস ছাড়া অন্য মাসে সবচেয়ে বেশি দাফন করা সংখ্যার চাইতেও 220 জন বেশি। সেই রাতে অভিযানের সাথে জড়িত এক পুলিশের সাথে কথা বলা অবস্থায় গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পুলিশ কর্মকর্তা বলছে র্যাব, পুলিশ, বিজিবি সকলেই সরাসরি গুলি করতে থাকে। প্রশ্নকারী এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করে, আমি শুনছি 500 মারা গেছে। পুলিশ কর্মকর্তা উত্তরে বলে, 400 তো শুনছি। প্রশ্নকারী এ কথা শুনে বলে, খারাপ লাগে না ভাই আপনাদের? সে উত্তর দেয়, যখন আমাদের মারে তখন। তারপর বলে, অভ্যাস হয়ে গেছে, আমার হাতে ধরেন 2টা মরছে, এটা আমার বিশ্বাস। এমনিতেই আনুমানিক কেমন মারা গেছে? রাত্রিবেলায় তো অন্ধকারের মধ্যে লাইট, কোনো মিডিয়া নাই, সব অফ। প্রত্যেক জায়গায় মিডিয়া অফ করে ভাই, কেন হয় যায়? প্রত্যেক জায়গায় মিডিয়া অফ করে দাও, মিডিয়ার বাইরে হাত বাইরে দোকান। আমি হচ্ছে 500 মারা গেছি। 400 করে শুনছি। খারাপ লাগে না ভাই আপনাদের? হ্যাঁ, খারাপ লাগে না তখন আমাদেরকে মারা দেওয়ান? ঠিক আছে, আর কোনো মানে সিস্টেমটা হয়ে গেছে কি এরকম অভ্যাস হয়ে গেছে। হাসিনার সাইকোপ্যাথ বাহিনী এতই বিকৃত হয়ে গিয়েছিল যে এরা মানুষ হত্যাকে ডাল ভাতের মতো উপভোগ করত। আমাদের তদন্ত অনুসারে সেই রাতে মৃতের সংখ্যাটি 1000 না ছাড়ালেও সংখ্যাটি 500 এর নিচে কোনো মতেই হবে না। এত লাশ তাহলে কোথায়? আমরা বিভিন্ন ভিডিও ফুটেজেই দেখেছি যে পুলিশ ও র্যাব মৃতদেহগুলোকে গাড়িতে তুলছে। আমাদের টিমের একজনের তথ্য মতে সেই রাতে তিনি আতঙ্কে ঘুমোতে পারছিলেন না। তিনি পরিস্থিতি জানার জন্য বারবার টেলিভিশন দেখছিলেন। তারপর নিউজে এই হত্যাকাণ্ডের চিত্রগুলো আসা শুরু করে। তিনি জানান তিনি দেখেছিলেন যে পুলিশ গুলি করার পরও রাইফেল দিয়ে মৃত ব্যক্তিদের দেহে সজোরে আঘাত করছে, এমনকি মৃতদেহগুলোকে যৌথ বাহিনী বড় বড় কাভার্ড ভ্যানে তুলছে। নয়াদিগন্তের একটি প্রতিবেদনে বলা হয়, লাশের ওপর দিয়ে ভারী যানবাহন চালিয়ে দেওয়া এবং ট্রাক ভর্তি লাশ সরিয়ে নেওয়ার দৃশ্য বিভিন্ন আলোকচিত্রে ও ভিডিওতে দেখা গিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, একজন সাংবাদিক 25-30টি দেহ পরীক্ষা করে কয়েকজনের নিহত হওয়ার বিষয় নিশ্চিত হওয়ার কথা জানান। আরেক প্রতিবেদকের মতে র্যাবের সৈন্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের কাছে 4টি লাশ টেনে নিয়ে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। তিনি তাদের খোঁজখবর নিতে গেলে এক সৈন্য তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। একই বর্ণনা আমরা হেফাজতের নেতৃবৃন্দের কাছে হতেও দেখেছি। তারা জানিয়েছে পৌরসভার আবর্জনা ট্রাক, পরিবহন ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপে সমস্ত মৃতদেহ বোঝাই করে মৃতদেহগুলো অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের আশঙ্কা লাশের সংখ্যা 2500 থেকে বেড়ে 3000 হতে পারে। যদিও গণহত্যার জায়গা থেকে প্রমাণের উপকরণগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়েছে বিধায় যথাযথ প্রমাণ করা সম্ভব হয়নি। তৎকালীন সময় একটি টকশোতে দেখা যায়, এক নেতার কাছে প্রশ্ন করা হয়েছিল সেই রাতে অভিযানের সময় 25টি ময়লার গাড়ি সেখানে কি করছিল, সেগুলো অনির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হলে কোনো মিডিয়া কেন সেখানে যেতে পারল না। 25টি ময়লার গাড়ি লাইনে দাঁড়িয়ে রাখা হলো কেন অপারেশনের সাথে সাথে? এটা রিজনটা কি? এটাও সরকারকে মন্ত্রী আছেন, উনি জবাবদিহি করতে হবে। তাইলে 25টা ময়লার গাড়িতে করে যেভাবে লাশ ডাম্পিং করে উঠানো হলো এবং যখন এই 25টা গাড়ি অনির্দিষ্ট স্থানের দিকে রওনা দিল, সেখানে কোনো টিভি চ্যানেল যেতে পারলো না কেন? মাননীয় মন্ত্রী জবাব দিবেন। স্বৈরাচারের পতনের পর অনেকেই মুখ খুলতে শুরু করেন।
ফরহাদ রাকিব নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 19 আগস্ট পোস্ট করেন। 2016 সালে তিনি ও মিথুন বণিক নামের একজন ডকুমেন্টারির কাজে গিয়েছিলেন ঢাকার যাত্রাবাড়ির পার্শ্ববর্তী অঞ্চল গোলাপবাগে। সেখানে স্থানীয় পরিচিত কিছু মানুষের সাথে তিনি পৌঁছান কাজলার পাড়ের শেষ প্রান্তে মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ড। ডাম্পিং ইয়ার্ড বেশ বড় এলাকা, যেখানে ঢাকা দক্ষিণে সকল ময়লা আবর্জনা ফেলা হয়। ডকুমেন্টারি তৈরির উদ্দেশ্যে আগত ব্যক্তিবর্গ ডাম্পিং ইয়ার্ড দেখে বলেন, এখানে কাউকে গায়েব করে ফেললে কোনো দিনও খুঁজে পাওয়া যাবে না। এরপরেই ওনাদের মাঝে নেমে আসে এক অস্বস্তিকর নীরবতা। তাদের সাথে থাকা একজন এক নির্মম সত্য জানান, যা গোলাপবাগ, কাজলার পাড়, বিবির বাগিচা সহ আশেপাশের সব এলাকার মানুষই জানে, কিন্তু মুখ খুলতে কেউ রাজি না। 2013 সালের 5ই মে রাতে মতিঝিল শাপলা চত্বরে ট্র্যাজেডির 2 ঘন্টা পর রাত 3টা সাড়ে 3টার দিকে অনেকগুলো ট্রাক প্রবেশ করে মাতুয়াইল ডাম্পিং ইয়ার্ডে। সেই ট্রাকগুলো থেকে নামানো হয় সারি সারি পাঞ্জাবি পায়জামা পরা রক্তাক্ত লাশ। কারো মাথায় তখনও টুপি আছে, কারো মাথায় নেই, কারো বুকের মধ্যে গর্ত, কারো বা মাথায়। বোঝাই যাচ্ছে তাদের গুলি করে মারা হয়েছে। সেই লাশগুলোকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট প্ল্যান্টে। সেখানে ওয়েস্ট প্রসেসিং মেশিনের গার্বেজের সাথে একে একে ফেলে দেওয়া হয় লাশগুলো। ক্রাশিং এবং শ্রেডিং করে হাড় মাংস সব মিশিয়ে দেওয়া হয় ময়লার সাথে। এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যে প্রফেশনাল ফরেনসিক টিম আর তাদের ইকুইপমেন্ট ছাড়া খালি চোখে দেখলে কেউ বলতে পারবে না এর মধ্যে মানুষের দেহাবশেষ আছে। সমগ্র ঘটনা তদারকি করে র্যাব এবং লোকাল সরকার দলীয় কিছু নেতা। মেজর অবসরপ্রাপ্ত সুমন আহমেদ জানান, এই অপারেশনের সাথে জড়িত 2 জন প্রশাসনিক লোকদের কাছ হতে তথ্য পেয়েছেন হেফাজতের লাশ 3 স্থানে গায়েব করা হয়। 1. কক্সবাজার, সাগরে ফেলে দেওয়া হয়। 2. কুমিল্লায়, ঢাকা কুমিল্লা মহাসড়কের একটি ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। এবং 3. লাশ ছোট ছোট টুকরো করে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ফেলে দেওয়া হয়। লাশগুলো কেমন মারা গেছে বা ডিসপোজ কিভাবে হয়েছে এই সম্পর্কে আপনার কোনো ধারণা কি আছে? হেফাজতের লাশগুলো ডিসপোজ করার সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে সেটা কিন্তু আমি 100% সঠিক কিছু বলবো না, বা সেটা আমার সাথে যতটুকু কথা হয়েছে যেটা আমি যাচাই করতে পারি নাই, সেটা হচ্ছে 3 জায়গায় সেগুলো ফেলা হয়েছে। একটা হচ্ছে কক্সবাজারে, 2 নম্বর হচ্ছে কুমিল্লা যেই ব্রিজ আছে, ঢাকা কুমিল্লা বড় ব্রিজটা, সেটার নিচে, এবং 3 নম্বর যেটা হচ্ছে, সরি এগেইন আমি অত্যন্ত দুঃখিত, কাউকে অবশ্যই যেটা হার্ট করে থাকতে পারে পরিবারদেরকে, সেগুলাকে ছোট টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। 2013 সালের 5ই মে রাতে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়, সেখানে নিহত লাশের প্রকৃত সংখ্যা কেউ নিশ্চিতভাবে জানে না আজও। হয়তো শুধুমাত্র মোল্লা বা হুজুর হওয়ার কারণে কিংবা মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে সেই গণহত্যা এবং লাশ আমাদের নাগরিক মনকে অতটা ক্ষুব্ধ করতে পারেনি। আমাদের কাছে মোল্লা হুজুরদেরকে হত্যা করা লঘু একটি অপরাধ যেন। ছাত্র হত্যার চাইতে মাদ্রাসায় পড়ুয়া মানুষকে হত্যা করা অনেক অনেক কম অপরাধ হিসেবে গণ্য হয়। যাত্রাবাড়ির একটি মাল্টিপারপাস কোম্পানির মালিক আরিফুর রহমান হিরু প্রতি জুমার মতো সেদিনও বায়তুল মুকাররম মসজিদে গিয়েছিলেন জুমার সালাত আদায় করতে। ওনার ভাই জানান, শুধু সালাত আদায় করতে গিয়েই হৃদয়হীন পুলিশের বেপরোয়া পশুত্বের চরম নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পুলিশের গুলিতে আরও আহত হন সাংবাদিক, সাধারণ মানুষ, আন্দোলনে অংশ না নেওয়া দোকানদার, সাধারণ কর্মচারী, এমনকি শিশুরাও। ঢাকার মোহাম্মদপুর থেকে আসা অনন্যা সুলতানা অধিকারকে জানান, তার মামাতো ভাই মোহাম্মদ সাইদুল বারীকে আওয়ামী লীগ নেতাকর্মীরা হত্যা করে। সাইদুলের পরিবার 6 তারিখ নিউজে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের তথ্য জেনে ঢাকায় এসে মতিঝিল ইসলামী ব্যাংক হসপিটালে তার মৃতদেহ পায়। সাইদুলকে ভারী কিছু দিয়ে আঘাত করায় তার মাথার পেছনে মারাত্মক জখম হয়। সামনের অংশে লম্বা ও ধারালো কিছু ব্যবহার করে ক্ষত বিক্ষত করা হয় এবং তার থুতনিতে 2 ইঞ্চি লম্বা ছুরিকাঘাতের ক্ষত পাওয়া যায়। নান্নু নামের এক ব্যক্তি 11 মে শহীদ হন। তিনি শাপলা চত্বরে গুরুতর আহত হয়েছিলেন। ওনার মৃত্যুর পর ওনার ভাই হাফিজুল হক অধিকারকে জানান, যশোরের চিকিৎসক তাকে জানিয়েছেন নান্নুর ফুসফুসের ভেতরে একটি বুলেটের টুকরো পাওয়া গেছে। দাফনের আগে নান্নুর লাশ গোসল করার সময় হাফিজুল তার শরীরে অসংখ্য ক্ষত দেখতে পান। তার বুকে ও বাম পায়ের আঙুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 2 পায়ে আঘাতের চিহ্ন পরিষ্কার দৃশ্যমান ছিল। তিনি বুঝতে পারেন যে নান্নুকে খুব খারাপভাবে মারধর করা হয়েছে এবং তারপরে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ফোন করে পরিবারকে জানায় জনসমক্ষে যেন কোনো অনুষ্ঠান না করা হয়।
বেপরোয়া গুলি করার কারণে এক গাড়ি চালকও আহত হন, যিনি গাড়ি পার্ক করে নিজের বাসায় যাচ্ছিলেন। এক শিশু বলে সে দোকানে বসেছিল। পুলিশের ভয়ে মানুষ দৌড় দিলে সে ভিড়ে আটকা পড়ে যায় এবং তখনই পুলিশ তাকে গুলি করে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা এক ব্যক্তি মারা যাওয়ার পর তার মৃতদেহ নেওয়ার জন্য স্বজনরা আসলে পুলিশ হয়রানির শিকার হওয়ার কথা স্বীকার করেন তারা। স্বজনদেরকে দেহ নিতে না দিয়ে মামলা করতে বলে, কিন্তু তাদের প্রশ্ন কার নামে মামলা করবে। তখন পুলিশ তাদের বলে হেফাজত ও তাদের কর্মীদের নামে মামলা করতে। যে ঢাকা মেডিকেলে পাওয়া গেছে আহত অবস্থায়, কিন্তু কে বা কাহারা করছে এটা আমরা জানি না। তবে ওই ক্ষেত্রে লেখা ছিল পুলিশ কেস। তারপর আজকে সকালে সে মারা যায় 5টা নাগাদ। তারপর আমরা থানায় আসলাম ক্লিয়ারেন্সের জন্য, কিন্তু ওসি সাহেব প্রথম বলতেছে যে আমরা মামলা করার জন্য, কিন্তু আমরা কার বিরুদ্ধে মামলা করব আমরা তো জানি না কে বা কারা করছে। কার বিরুদ্ধে মামলা করতে বলতেছে হেফাজতের কর্মী যারা আছে বা ওই ধরনের, কিন্তু আমরা কার বিরুদ্ধে করব মামলা। অথচ মিডিয়া এক পেশে সরকারের পক্ষে মিথ্যা তথ্য প্রচার করে সাংবাদিকতার মতো মহান পেশাকে দালালিতে রূপান্তর করেছিল। তখন 25 বছর বয়সী একজন হেফাজতে ইসলামের স্বেচ্ছাসেবক হিউম্যান রাইটস ওয়াচের কাছে বর্ণনা করেন, আমরা বায়তুল মোকাররম মসজিদে আশ্রয় নিলাম। পুলিশ আমাদেরকে বেরিয়ে আসতে বলে। আমরা গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি আমার মুখে লাগে এবং আমি পড়ে গেলে তারা এসে আমার হাঁটু, পেটে ও কাঁধে গুলি করে। তারা মাত্র 10 ফুট দূর থেকে গুলি করে। আমি সশস্ত্র ছিলাম না, আমার কাছে লাঠিও ছিল না। আমাকে 19 বার আঘাত করা হয়েছে। এখন আমি আমার ডান চোখ দিয়ে কিছুই দেখতে পাই না এবং অপারেশনের পর আমি আমার বাম চোখ থেকে কেবল কিছুটা দেখতে পাই। 19 বছর বয়সী একজন হেফাজত কর্মী বলেছেন, আমি শাপলা চত্বরে অন্যদের যেতে সাহায্য করছিলাম। আমরা যখন গোলাপ শাহ মাজার এলাকা দিয়ে যাচ্ছিলাম তখন কিছু ছাত্রলীগ আমাদের থামায় এবং আমরা দেখি অনেক পুলিশও আসছে। কয়েকজন পুলিশ ছাদ থেকে আমাদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। আমার আশেপাশের অনেকেই আহত হয়েছেন এবং আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা পালানোর চেষ্টা করলেও পুলিশ আমাদের ধাওয়া করে। আমরা 5 জন নিচে পড়ে গিয়ে আহত হই। আমার হাতে গুলি লেগেছে। আমি ভয় পাচ্ছিলাম যে ধারালো ব্লেড বহন করা ছাত্রলীগ আমাকে মেরে ফেলবে। অবশেষে আমি মিডফোর্ড হাসপাতালে যেতে সক্ষম হই, কিন্তু পুলিশও সেখানে ছিল এবং কিছু আহত লোককে নিয়ে যায়। এতে চিকিৎসকরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা আমাকে কিছু ব্যথানাশক ওষুধ দিয়েছিল এবং আমাকে চলে যেতে বলেছিল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই চিকিৎসার জন্য। তারা আমার হাতে প্রায় 40টি গুলি পেয়েছিল, তবে অস্ত্রোপচারের পরে কেবল 60টি অপসারণ করতে পেরেছিল। এখন আমি আমার আঙুল নাড়াতে বা হাত সোজা করতে পারি না। 18 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র জানান, পুলিশি অভিযান শুরুর পর আমি আরও কয়েকজনের সাথে একটি বিল্ডিংয়ের ভেতর আশ্রয় নিলাম। কার যেন মোবাইল ফোন বেজে উঠল এবং পুলিশ জানতে পারে যে আমরা সেখানে লুকিয়ে আছি। তারা চিৎকার ও গালিগালাজ শুরু করে এবং আমাদের দিকে 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বলে, বেরিয়ে আসো, না হয় তোমাদের হত্যা করা হবে। আমরা খুব ভয় পেয়েছিলাম, তাই আমরা হাত তুলে বেরিয়ে এলাম। বের হতেই আমার পায়ে রাবার বুলেট ঢোকে। আমার রক্তক্ষরণ শুরু হয় এবং আমি দৌড়ে পালিয়ে যাই, কিন্তু আমি পড়ে যাই এবং তারা আমাকে তাদের লাঠি দিয়ে মারধর করে। আমি অনেক লোককে দেখেছি যারা গুরুতর আহত হয়েছে, সাহায্যের জন্য চিৎকার করে বলছে, দয়া করে আমার জীবন বাঁচাও। 23 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র বলেন, রাত 2:30টার দিকে আমরা বুঝতে পারলাম হামলা হয়েছে। এটি পুরোপুরি অন্ধকার ছিল, কারণ তারা লাইটগুলি বন্ধ করে দিয়েছিল, তাই আমি আসলে দেখতে পাচ্ছিলাম না যে তারা কোন দিক থেকে আসছে। পুলিশ কিছু বললেও গুলির আওয়াজ এত জোরে ছিল যে আমি বুঝতে পারছিলাম না তারা কি বলছে। তারা আমাদের উপর গুলি, কাঁদানে গ্যাস ও গরম পানি বর্ষণ করছিল। সে এক ভয়াবহ পরিস্থিতি। আমি আমার ভাইয়ের সাথে ছিলাম এবং আমরা একটি দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেছিলাম। আমরা উপরে ওঠার সাথে সাথে তারা আমাদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। আমি লাফিয়ে উঠে পা ভেঙে অন্য পাশে পড়ে যাই। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলে আমাকে গুলি করা হয়। পরে এক্সরে করে দেখা যায় আমার পায়ে 102টি গুলি ছিল। আমি সশস্ত্র ছিলাম না, আমার কাছে কেবল আমার জায়নামাজ এবং তসবিহ ছিল। লক্ষ্যহীন গুলি ছিল না, তারা আমাদের টার্গেট করছিল। তারা আমাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। পুলিশ আমার 10-15 ফুট পিছনে ছিল। দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড ছিল না। 18 বছর বয়সী মাজেদুল ইসলাম অধিকারকে জানায়, 2:30টার পর যৌথ বাহিনী আক্রমণ করলে সে পালানোর সময় 2 জন পুলিশকর্মী তাকে দেখতে পায় এবং লাঠি দিয়ে আঘাত করে। এরপর পুলিশ তার ডান উরুতে গুলি করে এবং সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জিন্স ও শার্ট পরা এক ব্যক্তি মুখে পানি ছিটা দিয়ে তার জ্ঞান ফেরায়। লোকটি তখন তাকে বলে, তুই এখনো মরসনি, এবং তাকে মারতে থাকে। তখন মাজেদুল তার পা চেপে ধরে থামার অনুরোধ করেন, তবে তারপরেও আরও বেশি আঘাত পান তিনি। এক পর্যায়ে পুলিশ তাকে উঠে দাঁড়িয়ে দৌড়ে পালাতে বলে। তিনি শারীরিকভাবে দৌড়াতে অক্ষম ছিলেন এবং যখন পুলিশ তাকে পেছন থেকে আঘাত করে তারপর তিনি দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন এবং তারপরে তিনি পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন এবং কাছের একটি রাস্তায় প্রবেশ করতে সক্ষম হন।
ভোর 4টার দিকে কয়েকজন হেফাজত সদস্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদের পৈশাচিক হাত থেকে রক্ষা পায়নি 12 বছরের এক নাবালক শিশুও। 12 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র তার অভিজ্ঞতা বর্ণনা করেছে এভাবে: সমাবেশ শেষে নটরডেম কলেজের কাছে ফুট ওভার ব্রিজের কাছে ঘুমিয়ে পড়ি। বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম আমি একা, সামনে হয়তো 5-7টা লাশ পড়ে আছে। তখন আমি 5 জনকে সাদা পোশাকে দেখতে পেলাম। কারো কারো গায়ে রক্তের দাগ ছিল। তারা আমাকে জাপটে ধরে গালিগালাজ করতে থাকে এবং বলতে থাকে যে তারা একজন হেফাজতকে ধরে ফেলেছে। একজনের মাথায় হেলমেট ছিল এবং সে বলছিল যে সে আমাকে জবাই করতে চায়। 2 জন আমার ডান হাত চেপে ধরে, 2 জন আমার বাম হাত চেপে ধরে এবং 5ম জন আমার দিকে বন্দুক তাক করে। আমি কাঁদতে শুরু করলাম, কিছু বলতে পারলাম না। তারা আমাকে নড়াচড়া করতে নিষেধ করেছিল, কিন্তু সে গুলি চালানোর সাথে সাথে আমি আমার মাথা নিচু করে ফেলি। সে আমার বুক লক্ষ্য করেছিল, কিন্তু 6টি ছোট ছোট রাবারের গুলি আমার মুখে আঘাত করে। যে লোকটি গুলি চালিয়েছিল সে আমার থেকে প্রায় 2 মিটার দূরে দাঁড়িয়েছিল। আমি তখন মৃত হওয়ার ভান করি এবং তারা আমাকে অন্য কিছু লাশের সাথে ফেলে দেয়। তখন দেখি কয়েকজন র্যাব আসছে। আমি সাহায্যের জন্য ডাকলাম এবং একজন আমাকে কিছু পানি দিল এবং আমাকে চলে যেতে বলল। সেই রাতে যে পৈশাচিক আনন্দে মেতেছিল স্বৈরাচার ও তাদের বাহিনী, তা কল্পনা করাও দুঃসাধ্য ব্যাপার। আমরা এখন শুধু ইতিহাস জেনে আফসোসই করতে পারি, আর তো করার কিছু নেই, কারণ তখন তো মজলুমের পক্ষে দাঁড়ানোর মতো কেউ ছিল না। হয়তো তারা মোল্লা ছিল তাই। প্রশ্ন এখন একটাই, আর কি দেখতে হবে এমন গণহত্যা? আফসোস হয় তাদের জন্য যারা এই রক্তের সাথে বেইমানি করেছিল সেই রাতের পর। এটার মুখে